আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ২৩২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা চলছে। দিনাজপুর ৩ ও বগুড়া ৭ আসনে বেগম খালেদা জিয়া ও বগুড়া ৬ আসনে প্রার্থী তারেক রহমান। ২০৩০ সালের মধ্যে চালু হবে বে টার্মিনাল, জানালেন বন্দর চেয়ারম্যান। আগামী বছর থেকে শুরু হবে প্রথম পর্যায়ের ড্রেজিং। চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গম। পর্যায়ক্রমে আসবে মোট ২,৪০,০০০ মেট্রিক টন। এবং রাত কাটানোর নিষেধাজ্ঞায় পর্যটক শূন্য সেন্ট মার্টিন। জাহাজেও নেই যাত্রী। মৌসুমের শুরুতেই ভ্রমণ পিপাসুদের আগ্রহে ভাটা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৩২ আসনে বিএনপির সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করছেন তিনি। দিনাজপুর ৩ ও বগুড়া ৭ আসনে প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া ৬ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঠাকুরগাঁও ১ আসনে প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা পর্বে। সুনামগঞ্জ ১ আনিসুল হক, সুনামগঞ্জ ২ পরে ঘোষণা করা হবে, সুনামগঞ্জ ৩ মোহাম্মদ কায়সার আহমেদ, সুনামগঞ্জ ৪ পরে ঘোষণা করা হবে, সুনামগঞ্জ ৫ কলিমুদ্দিন মিলন, সিলেট ১ খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, সিলেট ২ মোসাম্মদ তাহসিনা রুশদি, সিলেট ৩ মোহাম্মদ আব্দুল মালেক, সিলেট ৪ পরে ঘোষণা করা হবে, সিলেট ৫ পরে ঘোষণা করা হবে, সিলেট ৬ ইমরান আহমেদ চৌধুরী, মৌলভীবাজার ১ নাসিরউদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার ২ শওকত হোসেন শকু, মৌলভীবাজার ৩ নাসের রহমান, মৌলভীবাজার ৪ মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, হবিগঞ্জ ১ পরে ঘোষণা করা হবে, হবিগঞ্জ ২ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ ৩ আলহাজ মোহাম্মদ জি কে গৌস, হবিগঞ্জ ৪ এস এম ফয়সাল, ব্রাহ্মণবাড়িয়া ১ এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া ২ পরে ঘোষণা করা হবে, ব্রাহ্মণবাড়িয়া ৩ খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া ৪ মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া ৫ মোহাম্মদ আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া ৬ পরে ঘোষণা করা হবে। এটা পরে ঘোষণা করা হবে, অর্থাৎ অন্য দল থাকলে তারা ঘোষণা করবে। কুমিল্লা ১ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা ২ পরে ঘোষণা করা হবে, কুমিল্লা ৩ কাজী শাহ মুয়াজ্জম হোসেন কায়কোবাদ, কুমিল্লা ৪ মঞ্জুরুল ইসলাম মুন্সি, মোহাম্মদ জসিমউদ্দিন, কুমিল্লা ৬ মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা ৭ পরে ঘোষণা করা হবে, কুমিল্লা ৮ জাকারিয়া তাহের, কুমিল্লা ৯ মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা ১০ মোহাম্মদ আব্দুল গফুর ভুঁইয়া, কুমিল্লা ১১ মোহাম্মদ কামরুল হুদা, চাঁদপুর ১ আনম এহসানুল হক মিলন, চাঁদপুর ২ মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর ৩ শেখ ফরিদ হোসেন, চাঁদপুর ৪ মোহাম্মদ হারুন রশিদ, চাঁদপুর ৫ মোহাম্মদ মমিনুল হক, ফেনী ১ বেগম খালেদা জিয়া, ফেনী ২ জয়নাল আবেদিন, ফেনী ৩ আব্দুল আওয়াল মিন্টু, ফেনী এরপরে নোয়াখালী ১ এ এস মাহবুবউদ্দিন ব্যারিস্টার, নোয়াখালী ২ জয়নাল আবেদিন ফারুক, নোয়াখালী ৩ মোহাম্মদ বরকতুল্লাহ বুলু, নোয়াখালী ৪ মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী ৫ মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী ৬ মোহাম্মদ মাহমুদুর রহমান শামীম, লক্ষ্মীপুর ১ পরে ঘোষণা করা হবে, লক্ষ্মীপুর ২ মোহাম্মদ আবুল খায়ের ভুঁইয়া,
লক্ষ্মীপুর 3 শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, লক্ষ্মীপুর 4 পরে ঘোষণা করা হবে, চট্টগ্রাম 1 নুরুল আমিন চেয়ারম্যান, চট্টগ্রাম 2 সরওয়ার আলমগীর, চট্টগ্রাম 3 পরে ঘোষণা করা হবে, চট্টগ্রাম 4 কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম 5 মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম 6 পরে ঘোষণা করা হবে, চট্টগ্রাম 7 হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম 8 এরশাদুল্লাহ, চট্টগ্রাম 9 মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম 10 আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম 11 পরে ঘোষণা করা হবে, চট্টগ্রাম 12 মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 13 সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 14 পরে ঘোষণা করা হবে। চট্টগ্রাম 15 পরে ঘোষণা করা হবে, চট্টগ্রাম 16 মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, কক্সবাজার 1 সালাউদ্দিন আহমেদ, কক্সবাজার 2 পরে ঘোষণা করা হবে, কক্সবাজার 3 লুৎফুর রহমান কাজল, কক্সবাজার 4 শাহজাহান চৌধুরী, খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুঁইয়া, রাঙ্গামাটি দীপেন দেওয়ান, বান্দরবান শাহ চিং প্রু। এই ছিল আমাদের 232টা আমরা প্রার্থীর, মাফ করবেন 238টা নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপরে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন, অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি। এই কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি। সুতরাং এখন এই যেটা আমরা ঘোষণা করলাম, এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে, আজকে আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সঙ্গে সঙ্গে, আমরাও করেছি কষ্ট, আপনাদেরকে সেই জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। খোদা হাফেজ। নো কোশ্চেন প্লিজ। মাফ করবেন, একটি কারেকশন আছে, চট্টগ্রাম 9 এটা পরে ঘোষণা করা হবে, হোল্ড করে রাখতে হবে। G37 তাহলে 237 হবে। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম গুলশান কার্যালয় থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। খুলনায় সন্ত্রাসীদের বোমা ও গুলিতে মাদ্রাসা শিক্ষক ইমদাদুল হক নিহত এবং 3 কর্মী গুরুতর আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। দুপুরে খুলনার খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে ফুলবাড়ি গেট বাসস্ট্যান্ড চত্বরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুর রহমান মনা ও খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। বক্তারা এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন। রোববার রাতে কুয়েট আইটি গেট সংলগ্ন রোডে ইউপি সদস্য ও যোগীপুর ইউনিয়ন বিএনপি নেতা শেখ মামুনের দলীয় অফিসে একদল সশস্ত্র সন্ত্রাসী গুলি ও বোমা হামলা চালায়। এতে ইমদাদ নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত ও মামুন সহ বিএনপি নেতা বিল্লাল খান এবং শেখ মিজানুর রহমান গুরুতর আহত হন। 2030 সালের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন প্রকল্প যে টার্মিনালের অপারেশনাল কার্যক্রম শুরু করা যাবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শহীদ মোহাম্মদ ফজলুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত বন্দর কর্তৃপক্ষের সাথে বিনিয়োগকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের মতবিনিময় সভায় একথা জানান বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি আরও জানান, আগামী বছরের মাঝামাঝি সময় টার্মিনাল 1-এর ড্রেজিং কাজ শুরু হবে, ফলে 2030 সালের মধ্যে অপারেশনাল কার্যক্রম শুরু করা যাবে। সভায় প্রকল্পের কাঠামো, বিনিয়োগ পরিকল্পনা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং বেসরকারি খাতের অংশগ্রহণের সম্ভাবনা আলোচনায় উঠে আসে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে D2G চুক্তির আওতায়
জাহাজ যোগে ৬০,৮০২ মেট্রিক টন গম এসেছে বাংলাদেশে। ভোরে কুতুবদিয়া উপকূলে গম বোঝাই এমভি স্ম্যার এরিস নামের জাহাজটি নোঙর করে। জানা গেছে যুক্তরাষ্ট্রের কর্পাস ক্রিস্টি বন্দর থেকে জাহাজটি বাংলাদেশে পৌঁছায়। এই চুক্তির মাধ্যমে মোট 4টি জাহাজে প্রায় 2,40,000 মেট্রিক টন গম সরবরাহের কথা রয়েছে। এর মধ্যে প্রথম জাহাজে আসা 56,959 মেট্রিক টন গম খালাস সম্পন্ন হয়েছে। বাকি দুটি জাহাজ বাংলাদেশের পথে রয়েছে। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করবে চট্টগ্রাম সমুদ্র বন্দর উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র। মান ঠিক থাকলে দ্রুত খালাসের অনুমতি দেওয়ার কথা জানান উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের উপপরিচালক ডক্টর মাহমুদ শাহ আলম। জাহাজটির স্থানীয় প্রতিনিধি সেভেন সিজ লিমিটেডের প্রধান নির্বাহী আলী আকবর জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল থেকে বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে গম খালাস কার্যক্রম শুরু হবে। চুক্তি অনুযায়ী বাকি দুই জাহাজে 1,22,239 টন গম বন্দরে আসার পথে রয়েছে। আমদানি করা এই গম সরকারি গুদামে সংরক্ষণ করে সারা দেশের বিভিন্ন অঞ্চলে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিতরণ করা হবে বলে জানা গেছে। গ্যাস সংকটে টানা 7 মাস বন্ধ থাকার পর চালুর দিনই বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কারখানার উৎপাদন। রোববার ভোরে চালুর পর সন্ধ্যা 6:45টার দিকে আবার কারিগরি ত্রুটি দেখা দিলে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে কারখানার উৎপাদন বিভাগীয় প্রধান উত্তম চৌধুরী জানান, দীর্ঘদিন পর উৎপাদন শুরু হওয়ায় কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। 2-1 দিনের মধ্যে আবারও উৎপাদন শুরু হবে বলে জানান তিনি। সংকট থাকায় গত 11 এপ্রিল থেকে কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। ফলে ইউরিয়া সার উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বর্তমানে দৈনিক 1,100 মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম কারখানাটি। 1 নভেম্বর থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়া হলেও চলছে না কোনো পর্যটকবাহী জাহাজ। ফলে এবার মৌসুমের শুরুতেই ভ্রমণ পিপাসুদের আগ্রহে ভাটা পড়েছে। জাহাজ ব্যবসায়ীরা বলছেন, নভেম্বর মাসে দিনে গিয়ে দিনে ফেরার নিয়মে সেন্ট মার্টিনে থাকার সুযোগ নেই। ফলে প্রস্তুতি নিয়েও জাহাজ চলাচল বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। নারিকেল জিঞ্জিরা বা সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। একসময় বছর জুড়ে পর্যটকদের পদচারণা থাকত এই দ্বীপে, কিন্তু বর্তমানে সেখানকার পরিবেশ সংকটাপন্ন হওয়ায় এখনো রয়েছে সীমিত বিধিনিষেধ। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস নির্দিষ্ট শর্তে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ঘুরে ফিরে আসার শর্ত থাকায় এত সীমিত সময়ের জন্য অনেক পর্যটকই ভ্রমণ পরিকল্পনা থেকে সরে আসছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ব্যবসায়ীরা। রাত্রে যদি থাকতে না পারে পর্যটক, তাহলে তারা সেন্ট মার্টিনের দিকে বিমুখ হয়ে যাবে। এইবারে যেটা করছে সেটা হচ্ছে একেবারে নাটকীয়তার মধ্যে ফেলে দিচ্ছে। আর আমরা যারা লোকাল আছি তারা গত বছর 2 মাসের ব্যবসা আমরা কিছু পাইনি। এদিকে সেন্ট মার্টিন খুলে দেওয়া হলেও কক্সবাজার বা টেকনাফ থেকে ছাড়া হয়নি কোনো জাহাজ। দিনে গিয়ে দিনে ফিরতে যাত্রার সময় লাগবে সর্বনিম্ন 14 ঘন্টা থেকে 16 ঘন্টা পর্যন্ত। এমন নিয়মে ভ্রমণ করা সময় সাপেক্ষ ও ক্লান্তিকর। তাই প্রস্তুতি নিয়েও জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মালিকপক্ষ। একদিকে যেমন পর্যটক সংকুচিত করে ফেলেছে যাওয়ার বিধিনিষেধ করে, পাশাপাশি আবার সময়টাও সংকুচিত করে ফেলেছে। 5 মাসের জায়গায় নিয়ে আসছে 3 মাসে। নভেম্বরে কক্সবাজার থেকে 7 থেকে 8 ঘন্টা সময় সাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিন গিয়ে আবার পুনরায় ফিরে আসা, সেটা কতটুকু যুক্তিযুক্ত? অন্যদিকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বলছে, প্রতিদিন কোনোভাবেই 2000-এর বেশি পর্যটক যাওয়া যাবে না সেন্ট মার্টিনে। এছাড়া যেতে হলে লাগবে ট্রাভেল পাস। 2000 ক্যারিং ক্যাপাসিটিটাকে মনিটর করার জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড একটা ট্রাভেল পাসের জেনারেট করেছে, যেটা টিকেটের উপরে থাকবে এবং ওই ট্রাভেল পাস ব্যতীত কোনো টিকিট নিয়ে যাত্রীরা ভ্রমণ করতে পারবে না। এভাবে একের পর এক বিধিনিষেধ থাকলে সেন্ট মার্টিন বিমুখ হবে পর্যটকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
নির্বাচন নিয়ে কোনো টালবাহানা হলে সারা দেশের নেতাকর্মীদের নিয়ে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মুফিজুর রহমান। বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন, সুষ্ঠু জাতীয় নির্বাচন দাবি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি সেনবাগকে আদর্শ সংসদীয় এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এই যে সামনে যে নির্বাচনের জন্য যে তালু আনা হচ্ছে, আমরা সেন্টার থেকে এমন ধরনের আন্দোলন, এমন ধরনের আওয়াজ উঠাবো ইনশাল্লাহ, যাতে করে বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকার যেন অতি শীঘ্রই ঘোষিত ফেব্রুয়ারির ৮ তারিখে যেন নির্বাচন দিতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপিত হচ্ছে। সুরের ঐক্যতানে প্রাণে প্রাণে মধুর ঝংকার, এই হোক আমাদের নৃত্য অঙ্গীকার প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে দিবসটি উদযাপন করছেন শিক্ষক শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব, উপ উপাচার্য প্রফেসর ডক্টর মাইনুদ্দিন, উপ উপাচার্য প্রফেসর ডক্টর ফরিদ উদ্দিন খান ও সঙ্গীত বিভাগের সভাপতি প্রফেসর ডক্টর সঞ্জিদা মুইত সহ ছাত্র ছাত্রীরা এ সময় উপস্থিত ছিলেন। মিউজিক, সুর, তাল, লয়, ইট ইজ ইনসাইড। চর্চাটা কিভাবে হবে, চর্চাটা কত সুন্দর করা যায়, সেটা তো আমাদের সৃষ্টিশীলতা। বাংলাদেশের সংস্কৃতির ক্ষেত্রে এই বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সঙ্গীত আমাদের সংস্কৃতির একটি অন্যতম অঙ্গ। যে কোনো দেশের তার মান সম্মান বা তার আভিজাত্য নির্ভর করে তার সংস্কৃতির উপর, যার অন্যতম অংশ সঙ্গীত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।